ঈদের পূর্বক্ষণেই বাংলাদেশের বেশ রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় চলছে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে। সেই ভাষণে কি কি উল্লেখ করেছেন আহ আপনি নিশ্চয় জানেন। নির্বাচনের টাইম ফ্রেম থেকে শুরু করে করিডর ইস্যু, বন্দর ইস্যু, আরো নানান নানান বিষয়ে তিনি কথা বলেছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, প্রথমেই যদি নির্বাচন নিয়ে প্রশ্ন করি, এপ্রিলে যে টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করলেন, কি হবে না হবে আমরা জানি না, সেই সময় নির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে হতে পারে, কিন্তু তার এই বক্তব্যের উপরে রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখতে পারে, অথবা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতটুকু আস্থা রাখছেন? ধন্যবাদ। দেখুন, আমরা যখন স্কুলে পড়তাম তখন এপ্রিলের 1 তারিখে আমরা খুব মজা করে এপ্রিল ফুল করবার চেষ্টা করতাম সবাইকে। অর্থাৎ এপ্রিল মাস হচ্ছে বোকা বানানোর মাস। এবং এর সঙ্গে কোন কোন ইসলামী পণ্ডিত আবার মুসলিম নিধনের বিষয়টাও নিয়ে আসে। এখন যেহেতু প্রফেসর ইউনূসের ধর্মান্তরিত হওয়ার একটা বিষয় ফোরফ্রন্টে চলে এসছে, যখনই আপনি পাবলিক লাইফে আসবেন আপনার পার্সোনাল কোনো বিষয় আর থাকবে না। ইউর পাবলিক ফিগার, পাবলিক ম্যান। তো তিনি ভেড়াকে যখন বিয়ে করেছিলেন শর্ত সাপেক্ষে, অর্থোডক্স খ্রিস্টান হয়ে, আমার জানা মতে, এবং বাংলাদেশবাসী বলুন বিশ্ববাসী বলুন, কেউ তাকে কখনো হজে যেতে দেখেনি। এবং এবার একটা সুবর্ণ সুযোগ ছিল, যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, সেই কারণে সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে যদি একটি হজ কাফেলা যেত, তাহলে জনগণের সকল সন্দেহ দূরীভূত হতো। কিন্তু তিনি তা পরিহার করলেন। তার বদলে অ্যাংলিকান তিনি তো নামাজ চার্চের আদায় যিনি করছেন, প্রধান, তিনি তো ঈদের জামাত আদায় করছেন। দেখুন, আমরা ফরজের খবর নাই, তিনি আপনার ওয়াজেব নিয়ে টানাটানিতে ব্যস্ত। সেটি অন্য বিষয়। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তিনি এপ্রিল ফুল করবেন, এবং রাজনৈতিক দলগুলো 12 দলীয় জোট এরকম একটি বক্তব্য দেখুন, দিয়েছে যে এপ্রিলে এপ্রিল এটা ফুল কিন্তু করবেন তিনি। আমার আমার বক্তব্য নয়, 12টি দলের পক্ষ থেকে ঠিক এই টার্মটি ব্যবহার করা হয়েছে, যে তিনি এপ্রিল কিন্তু ফুল আপনি কি করতে মনে করেন, চলছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন তার উপরে কতটুকু আস্থা জাতি রাখতে পারে, বা আপনি কতটুকু রাখছেন যে না, তিনি দেখুন, যে তার ডিসেম্বরে মুখপত্র নির্বাচনের কথা বলা হচ্ছে শফিক সেটি নাও মহোদয়, হয়, এপ্রিলে তিনি যে তা- প্রতিশ্রুতি দিয়েছেন সেটিও বা কতটুকু আমরা আস্থা রাখবো? দেখুন, আপনার তার মুখপত্র শফিক মহোদয় বারংবার আমাদের বলেছেন, তিনি মানে তার যিনি এমপ্লয়ার প্রফেসর ইউনুস, তিনি এক কথার মানুষ। তিনি বারংবার বলেছেন, একবার জানুয়ারি, একবার ফেব্রুয়ারি, একবার মার্চ, একবার এপ্রিল, একবার মে, একবার জুন। অর্থাৎ জুনের একদিন আগেও তিনি নির্বাচন আয়োজন করবেন না। এই যে ধনুর্ভঙ্গ পণ, সেখান থেকে তাকে কেন এগিয়ে আসতে হলো, এখানেও সূক্ষ্ম একটা রাজনীতি তিনি করেছেন। জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এপ্রিলে যাতে নির্বাচন হয়, হুম হুম। এবং তিনি জামাতের সঙ্গে নিজেকে আপনার এই যে কমরেডারিটা দেখালেন, তার মধ্য দিয়ে তিনি একটি বিভেদ বা সীমারেখা টানবার চেষ্টা করেছেন। এবং এই সর্বশেষ যে অবস্থানটি, সেটি ব্যক্ত করে কিন্তু তিনি চূড়ান্তভাবে তার নিরপেক্ষতা হারিয়েছেন। তার সরকারের অধীনে নির্বাচন হলে কেউ এই নির্বাচনকে আর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে বলে আমার মনে হয় না। আর এটা বিএনপির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছে, সেটিও কিন্তু তার জন্য খুব ভালো সুখকর বার্তা নয়। আপনার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি, আমাদের নূর থেকে শুরু করে, প্রিন্স থেকে শুরু করে, আপনার খেলাফত মজলিস থেকে শুরু করে, কম বেশি সবাই কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো ফলে এখানে আহ, তার জন্য কিন্তু পথটা কুসুমাস্তীর্ণ আর থাকলো না, এটি কণ্টকাকীর্ণ হয়ে গেল। এবং আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি এই ডিসেম্বরের আগেই আপনার তার এই রাজাসন থেকে বিচ্যুত হন কিনা। আপনি যদি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে তার উপরে, আস্থা রাখাতে তারা আস্থা রাখতে নির্ভর করছে না আর কি। তো আহ এখন কি আমাদের জন্য সময়টি আরো জটিল হয়ে উঠলো? এমনিতে ডেফিনেটলি। এপ্রিল নির্বাচন, তিনি যে তারপরে আবার অ্যাংলিকান নিরপেক্ষ চার্চের দাঁড়িয়েছেন। প্রধান রাজা চার্লসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু তার জন্য রাফ রিসেপশন অপেক্ষা করছে।
আপনার কমিউনিটির পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল সেটা নিরাপত্তাজনিত কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তারপরেও একেবারে পেডিগ্রি দেখে আপনার ডিএনএ টেস্ট করে জনা দশেক কমিউনিটি লিডারের সঙ্গে একটা বৈঠকের কথা আছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেটাও আয়োজন করা যায় কিনা। এখন এই এটার যে পিছনে কি শুধুমাত্র দেউলিয়ত্ব, এই ধরনের দেউলিয়ত্বের আহ, অবস্থায় এর আগে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান করেছেন বলে আমার মনে হয় না। সিকিউরিটি ইস্যু এর পিছনে শো করা হচ্ছে? এর পিছনে কি অন্য কোনো পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে, বা রাষ্ট্রের অন্য কোনো সমস্যা লন্ডনে? দেখুন, মানে একটি বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে আমাদের বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়া তিনিও কিন্তু আহ, আপনার অনাগ্রহ দেখিয়েছেন প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করবার ক্ষেত্রে। কারণ হচ্ছে, যেই লোক সবাইকে ব্যবহার করতে ওস্তাদ, গরিব মানুষের পকেট থেকে চিপে পয়সা বের করবার কৌশল যিনি আবিষ্কার করেছেন, তিনি তারেক জিয়ার মতো ব্যক্তিত্ব, যিনি লড়াকু একজন তরুণ তুর্কি থেকে শুরু করে আজকে পরিণত বয়সে এসছেন, তাকে পর্যন্ত কায়দা করে বিক্রি করে দেন কিনা কে জানে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আরো একটি অভিযোগ জানানো হয়েছে যে তিনি রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যেটি বলবো, যে একজন অনির্বাচিত ব্যক্তি হয়েও তিনি যেভাবে এই চট্টগ্রাম বন্দর ইস্যুতে আহ, যারা প্রতিবাদ করবেন, বাধা দেবেন, তাদের প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। এখন জনগণের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানোর যে ইন্টেন্ট বা এরাদা তিনি ব্যক্ত করেছেন, তার মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে গণধিকৃত একটি অবস্থানে দাঁড় করাবার চেষ্টা করেছেন, যা কখনোই কাম্য হতে পারে না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তিনি উপহার দিতে পারবেন, বা সেই সরকার উপহার দিতে পারবে যেটি শতভাগ নিরপেক্ষ। আপনার প্রফেসর ইউনূসের যে স্বপ্নের রাজনৈতিক দল, যেটি ক্রমে আপনার বেড়ে উঠছে, সেই দলের জন্যে তিনি আপনার আরো 4 মাস বাড়িয়ে নিলেন দল গোছানোর প্রয়োজনে। এখন পরে আবার সেই স্পেনের মুসলিম নিধনের কায়দায় তিনি যদি এপ্রিল ফুল কার্যকরী করেন, তখন তো নির্বাচন ট্র্যাকচ্যুত হয়ে এমন জায়গায় চলে যাবে যে গৃহযুদ্ধ হয়ে দাঁড়াবে আপনার অনিবার্য বাস্তবতা। এখন এই যে যুদ্ধের হুমকি তিনি দিচ্ছেন চট্টগ্রাম বন্দর ইস্যুতে, এখন ভাবটা এরকম যে চট্টগ্রামের আহ সন্তান তিনি, সেই কারণে চট্টগ্রাম তার বাবার দেশ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের এই চট্টগ্রামের বাইরে যাদের বাড়ি, তাদের কোনো কিছু বলবার নেই। ভাবটা এইরকম, এটা মৌরুষি পাট্টার মতো হয়ে দাঁড়িয়েছে তার কাছে। তিনি যে কোনো মূল্যে আপনার করিডোর প্রদান করবেন, যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেন, এবং এটা নিয়ে তিনি কোন রকমের ছাড় দিতে রাজি নন। আসলে মূল বিষয়টা হচ্ছে, তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন তার লক্ষ্য, এবং তিনি যদি সেটি ডেলিভার করতে না পারেন, ডেফিনেটলি তার এমপ্লয়ার যারা, তারা তাকে সেখানে হয়তো দেখতে চাইবে না। সেটা তার মাথায় আছে। সেই জন্যই তিনি ভব্যতা সভ্যতার আপনার সকল রকমের সীমা পরিসীমা পরিহার করে আপনার নির্লজ্জ চেহারায় কান কাটা অবস্থায় জাতির সামনে আবির্ভূত হয়েছে। প্রফেসর কলিমুল্লাহ, আরো একটি স্পর্শকাতর প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেনা প্রধানত করিডোরের বিরুদ্ধে কথা বলেছেন রাষ্ট্রের স্বার্থে, এবং একই সঙ্গে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না সেই সতর্ক বার্তাও তিনি দিয়েছেন সবার উদ্দেশ্যে। তিনি কি একই সঙ্গে সেনাবাহিনী, বিএনপি কিংবা আর যারা বিরোধিতা করা বা করছেন, আপনি থেকে শুরু করে আমরা সবাই যারা দেশের স্বার্থে কথা বলছি, সবার বিরুদ্ধে প্রতিহত করা ঘোষণা দিয়েছেন? মানে সবাইকে প্রতিহত করা ঘোষণা আপনার কাছে এরকমটা মনে হয়? দেখুন, প্রফেসর ইউনুস যেহেতু বিদেশি স্বার্থের প্রতিভূ, সেই কারণে তিনি
আমরা বনাম বিশ্ব এইরকম একটি ব্যাটল লাইন ড্র করবার চেষ্টা করছেন। আমাদের মাননীয় সেনাপ্রধান জেন্টলম্যান পা এক্সেলন, এবং সেই পারিবারিক ট্র্যাডিশন আছে বলেই তিনি কিন্তু আজকে দুপুরে সস্ত্রীক আপনার মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। এবং তার দিক থেকে ইটস এ গুডউইল জেস্চার। তারপরেও যদি প্রফেসর ইউনূস ট্র্যাকে না আসেন, তাহলে আহ, আসলে সবার জন্যই সেটি হবে আহ, রীতিমতো আহ, অনাকাঙ্ক্ষিত, নাজুক একটি পরিস্থিতি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আহ ঈদের পরে অনেক ধরনের কানাঘুষা চলছে, টার্বুলেন্ট সিচুয়েশন তৈরি হবে দেশে, একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে বাংলাদেশ যেতে চলেছে খুব শিগগিরই। আপনি কি এমনটা মনে করছেন, নাকি এগুলো সব গুঞ্জন কিংবা রিউমার, প্যানিক সৃষ্টি করার মতন কিছু? দেখুন, আজ পর্যন্ত এই সরকার প্রায় 10 মাস পার করেছে, যাবতীয় যা কিছু বলেছে তাই করেছে। এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মাহফুজ মহোদয় তো গৃহযুদ্ধের আগাম বার্তা দিয়েই রেখেছেন। সুতরাং এই ঈদুল আজহার পর, এই ছুটির পরে যে সময়টা, সেটি আমার মনে হয় খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি সময় আমাদের অতিক্রম করতে হবে। এবং এই যুদ্ধে হয় প্রফেসর ইউনূস গদিচ্যুত হবেন, এবং আপনার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার উপযোগী একটি নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসবে, নতুবা আমাদের একটি যেটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রত্যক্ষ করতে হতে পারে। ইলেকশনের নামে দেখা যাবে যে এই 21st সেঞ্চুরির সবচাইতে বড় ফার্স আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। আমরা চাইব দেশ লাইনচ্যুত না হোক, ট্র্যাকে থাকুক, এবং এই আহ, কোনো কোনো দলের নেতৃবৃন্দের ভাষায় এই সিন্ধাবাদের বুড়ো দত্ত, বিশেষ করে আমাদের বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস, তিনি বলেছেন, এই এই তুলনাটি দিয়েছেন যে সিন্দাবাদের বুড়ো যাতে আমাদের ঘাট থেকে নেমে যায়, জাতি পরিত্রাণ পায়। আপনি এই মুহূর্তে যে কথাগুলো বললেন তার মধ্যে তিনটি বিষয়। একটি হচ্ছে যে ডক্টর ইউনূস গদিচ্যুত হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আরেকটি হচ্ছে যে তিনি এই অবস্থায় থেকে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে একটা ইলেকশন তিনি করতে পারেন। আহ আরেকটি বলেছেন যে একটা নতুন সরকার আসতে পারে। তিনটেই কাছাকাছি। একটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে তিনি তার বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, সেখান থেকে তার গদিচ্যুত হতে পারে। আবার সেখান থেকে তোমার নতুন সরকার গঠন হতে পারে। আপনি কি আরেকটু ক্লারিফাই করবেন আমাদেরকে যে কি হতে যাচ্ছে, মানে অদূর দেখুন, ভবিষ্যতে মানুষ এটি শঙ্কার মধ্যে রয়েছে, দ্বিতীয় ঈদের দিনে আমাদেরকে এই দ্বিতীয় ধরনের আলোচনা করতে অন্তর্বর্তী হচ্ছে। সরকার। প্রথম জি। অন্তর্বর্তী সরকার আমাদের একটি সেরা নির্বাচন উপহার দিয়েছিল জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, এবং 90 দিনের মাথায় তারা সমস্ত কাজকর্ম সেরে যে যার বাড়ি ফিরে গিয়েছিলেন। এখন দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার এই নির্বাচনের দোহাই দিয়ে আপনার একের পর এক বিভিন্ন অজুহাত হাজির করে 10 মাস তো পার করে দিয়েছেন। জি। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য 10 মাসের বেশি সময় লাগবার কথা নয়। সেখানে মনুষ্য সন্তান যেখানে জন্ম লাভ করতে পারে 10 মাসে, সেখানে তিনি কিন্তু একটি নির্বাচন এমন সময়ে করবার ঘোষণা দিলেন যেটি রীতিমতো অসম্ভব। সুতরাং এই রকমের মুখে শেখ ফরিদ বগলি ইট রেখে যার চলা, পথ চলা, তার ব্যাপারে আসলে ন্যূনতম আস্থা কারো থাকবার বা রাখবার কথা নয়। আমরা চাইব তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হোক এবং জাতি পরিত্রাণ পাক। মানে আপনি বলছেন দ্বিতীয় একটি বিকল্প সরকার গঠিত হোক, তাদের মাধ্যমে নির্বাচনটি হোক, এটাই আপনার প্রত্যাশা। অর্থাৎ জি। একেবারেই নিরপেক্ষতা হারিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। তাতে কিন্তু সিদ্ধান্ত কোনো চাওয়া। সন্দেহ আছে বলে মনে হয় না। জি। এবং তিনি এটা অনেকেই তার বলছেন। যে বক্তব্যগুলো, সেগুলো যদি আপনি একটু ফ্রেমে নিয়ে আসেন, তিনি বলেছেন যে নতুন দলটিকে সময় দেওয়া দরকার। এখন নতুন দল তো তার আশীর্বাদ পুষ্ট দল। এটা নিয়ে কারো যদি সন্দেহ থাকে, তাহলে বুঝতে হবে
যে আমরা এখনো অপরিপক্ক রয়ে গেছি। তাহলে আমি যদি একটু কনসাইজ করি, আপনার আশঙ্কার জায়গাটি কি এখানে যে তিনি গদিচ্যুত হচ্ছেন, নতুন একটা সরকার আসছে, তাদের অধীনে নির্বাচন হবে, নাকি তিনি আহ, মানে একটা প্রপার ট্রাকে উঠে নির্বাচনটি করতে পারবেন? দেখুন, এটি হচ্ছে সময়ের দাবি। আপনি একবার যখন আপনার জ্যাকেল চেহারাটি দেখিয়ে ফেলেন, তারপরে কারো আর আস্থা থাকবার কথা নয়। এখন তিনি আহ, একটার পর একটা গিমিক হাজির করছেন। এই শতাব্দীর সেরা বাজিকর হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর যাই হোক, মানুষ জাদু জাদুকর বা বাজিকরের আহ দ্বারা চমকিত হতে পারে, কিন্তু কখনোই আস্থা স্থাপন করে না। আর এই ব্যাপারে আমাদের ধর্মীয় নিষেধ আছে। এই পবিত্র ঈদুল আজহার দিনে আমি সে বিষয়টাও সবাইকে স্মরণ করিয়ে দেব। বিএনপি সম্পর্কেও নানান ধরনের আলোচনা আছে, যে অনেকে বলেন যে শেষমেশ বিএনপি হয়তো যেদিন নির্বাচন দেবে সেটিই মেনে নেবে শেষমেশ। এগুলো হয়তো স্রেফ হুঁশিয়ারি বা হুঙ্কার ছাড়া হচ্ছে। এই কথাগুলোর কি কোনো বাস্তবতা আছে? দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপি নানান চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থাটায় এসেছে। এবং আপনার বেগম জিয়া সবচেয়ে বড় আপনার শ্রদ্ধার আসনটি তিনি তৈরি করতে পেরেছেন আপসশীলতার কারণে। আমার ধারণা তার পুত্র এবং তিনি এই শেষ সময়ে এসে তাদের যে আপনার ইমেজ, তাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল, সেটি তারা স্যাক্রিফাইস করবেন বলে মনে হয় না। উম যদিও আমি বলেছিলাম যে শেষ প্রশ্ন রাখছে, তারপরে অনেকগুলো প্রশ্ন করা হয়ে গেছে। এখন সত্যি সত্যি শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস আসলে কি চান? তিনি কেন এইভাবে তার কার্যক্রম আমাদের সামনে তুলে ধরছেন? দেখুন, তিনি আপনার নানান কায়দায় আপনার তারকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক শক্তি নিচয়ের যেই চার্টার অফ ডিমান্ড, তা ফুলফিল করে এবং পরবর্তী ধাপেও উন্নীত হতে চান। আপনার গুতারেস মডেলটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। গুতারেস মহোদয় আপনার পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে প্রধানমন্ত্রী হয়েছেন, এখন জাতিসংঘের মহাসচিব। এবং তার বিদায় পরে সেই জায়গাটায় যদি প্রফেসর ইউনূস নিজেকে সংস্থাপন করতে পারেন, তাহলে লজিক্যালি সেটাই হবে তার জন্য সঠিক পদক্ষেপ। এবং সেই লক্ষ্যে তিনি চেষ্টা করবেন বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে সংস্কার বলুন, বিচার বলুন, তারপর আপনার সমৃদ্ধি বলুন, এইসব অজুহাতে আপনার গুতারেসের টেনিয়রের পুরোটা সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল্লাহ হাসান করিমুল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের এই দিনটিতেও আমাদেরকে খুব অপ্রিয় বিষয়ে কথা বলতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আহ তারপরেও আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন। দর্শক, শেষ করছি আমরা। ধন্যবাদ। নিশ্চয়ই আশঙ্কার কথা ভাবতে চাই না। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন যে এর থেকে বেরিয়ে আমাদের পরিত্রাণের পথটি খুঁজে নিতে হবে। সেই পথটি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দেখিয়ে দিতে চান, ওয়েলকাম। আমরা হয়তো তেমনটাই আশা করতে পারি। আমরা নেগেটিভ কিছু উচ্চারণ করতে চাই না।